পৃষ্ঠা 134 কন্টিনিউড। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা SAQ টাইপ 2, প্রশ্নের মান 4। প্রশ্ন 1, ভারতীয় অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কতখানি পড়েছিল বলে তুমি মনে করো? উত্তর, সূচনা। ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে ভারতও 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে বিপুল পরিমাণ ভারতীয় মানব সম্পদ ও বস্তু সম্পদ ব্যবহৃত হওয়ায় সমাজ ও রাজনীতি ছাড়াও ভারতীয় অর্থনীতির ওপর এর ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব পড়ে। ভারতের অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 1, বাণিজ্যে মন্দা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের কলকারখানাগুলি যুদ্ধের যাবতীয় প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল। এর ফলে ভারতে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের আমদানি বন্ধ হয়ে যায়। ভারতে ব্যাপকভাবে শিল্পজাত দ্রব্যাদি উৎপন্ন হতে থাকে। যুদ্ধের পর ইংল্যান্ডজাত দ্রব্যাদি আবার ভারতে আসতে শুরু করলে ভারতীয় শিল্পদ্রব্যের বিক্রি যথেষ্ট কমে যায়। পাউন্ডের তুলনায় টাকার দাম দ্রুত হ্রাস পেতে থাকে। এর প্রভাবে ভারতীয় বহির্বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটি দৈনিকে প্রথম বিশ্বযুদ্ধের সংবাদ, একটি খবরের কাগজ ছাপার অংশ তুলে দেওয়া হয়েছে। 2, শ্রমিক অসন্তোষ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ভারতে দেশীয় উদ্যোগে বেশ কিছু কলকারখানা গড়ে ওঠে। শিল্পপতিরা প্রচুর পরিমাণে মুনাফা লুটলেও শ্রমিকদের মজুরি সেভাবে বাড়েনি। প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম 80 থেকে 100 ভাগ বাড়লেও শ্রমিকদের মজুরি শতকরা 15 ভাগও বাড়েনি। যুদ্ধ শেষে আর্থিক মন্দাজনিত কারণে বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাই শুরু হলে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। 3, কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন কৃষিজাত ফসলের চাষবাস বাড়ে, কিন্তু শিল্পজাত পণ্য সামগ্রীর তুলনায় এইসব কৃষিজাত ফসলের দাম সেভাবে বাড়েনি। লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, কেরোসিন, কাপড় এসবের দাম অনেক গুণ বেড়ে যায়। কৃষিজাত ফসলের দাম কম হওয়ায় কৃষক ফসল বিক্রি করে তার এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করতে পারত না। এর ফলে কৃষক পরিবারগুলি ভীষণ সংকটের মুখোমুখি হয়। চার, করের হার বৃদ্ধি। সেনাবাহিনীর প্রয়োজন ছাড়াও ব্রিটেনের স্বার্থে কাঁচামাল ও খাদ্যশস্য ভারত থেকে রপ্তানি করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা খাতে 300% খরচ বাড়ানো হলে যুদ্ধ ঋণ বেড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই ঋণের খরচ তুলতে গিয়ে ব্রিটিশ সরকার বিভিন্ন কর ও উপকরের হার বৃদ্ধি করে। প্রচুর মানুষকে আয়করের আওতায় নিয়ে আসা হয়। ধনী গরিব সকলের ওপরেই বাধ্যতামূলকভাবে যুদ্ধকর চাপানো হয়। রায়তওয়ারি এলাকাগুলিতে 25 থেকে 30 বছরের মেয়াদ শেষে নতুন বন্দোবস্ত দেওয়ার আগে ভূমি রাজস্বের পরিমাণ বাড়ানো হয়। জমিদারি এলাকাগুলিতে বসবাসকারীদের কাছ থেকে নানা ধরনের উপকর আদায় করা শুরু হয়। এই অন্যায় কর ভারে সমাজের সকল শ্রেণীর মানুষের মনে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জন্মায়। পৃষ্ঠা 135, মূল্যায়ন। ভারতীয় অর্থনীতির ওপর প্রভাবজনিত কারণে বিপুল করভার, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, শিল্পের অবক্ষয়, যুদ্ধে যোগদানকারী বহু রোজগারি ভারতীয়ের মৃত্যু ভারতে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। প্রশ্ন 2, পৃষ্ঠা 135, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি শ্বেতাঙ্গ সরকারের কোন কোন বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে কোন কোন সত্যাগ্রহ আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর, সূচনা। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার সেখানকার কৃষ্ণাঙ্গদের উত্তর, সূচনা।
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার সেখানকার কৃষ্ণাঙ্গদের ও ভারতীয়দের ওপর বিভিন্ন বৈষম্যমূলক আইন চাপিয়ে শোষণ ও অত্যাচার চালাতো। গান্ধীজি তাদেরকে নিয়ে শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন। বৈষম্যমূলক আইন ও সত্যাগ্রহ আন্দোলন। 1. এশিয়াটিক রেজিস্ট্রেশন আইন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি এশিয়াটিক রেজিস্ট্রেশন আইন নামক এক বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে লড়াই চালান। এই আইনে প্রতিটি ভারতীয় সহ এশীয়দের আঙুলের ছাপসহ বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখতে হতো। শুধু তাই নয়, এই সার্টিফিকেট তাদেরকে সবসময় বহন করতে হতো। যাদের কাছে এই সার্টিফিকেট থাকতো না তাদেরকে আর্থিক জরিমানা এমনকি দক্ষিণ আফ্রিকা থেকে বহিষ্কার করা হতো। এই আইনের বিরোধিতা করে জোহানেসবার্গের এম্পায়ার থিয়েটারে 11 সেপ্টেম্বর 1906 খ্রিস্টাব্দে এক বিশাল জনসভায় ভারতীয়রা মিলিত হন। তারা শপথ নেন যে এই আইন তারা মানবেন না। এই আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য গান্ধীজি নিষ্ক্রিয় প্রতিরোধ সমিতি গঠন করেন। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী হিন্দু, মুসলিম, ফার্সি, গুজরাটি, খ্রিস্টান, উচ্চ ব্যবসায়ী, শ্রমিক সবাইকে নিয়ে গান্ধীজি আন্দোলন গড়ে তোলেন। জানার আকাশ। মূলত 1890 খ্রিস্টাব্দ থেকেই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আখের ক্ষেত ও চিনি কলে কাজের জন্য দক্ষিণ ভারত থেকে চুক্তিবদ্ধ ভারতীয় মজুরদের নিয়ে আসা হয়। এদের সঙ্গে পায়ে পায়ে দক্ষিণ আফ্রিকায় এসে পৌঁছন কিছু ভারতীয় মুসলমান ব্যবসায়ী। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও এই সকল শ্রমিকরা এবং ব্যবসায়ীরা দক্ষিণ আফ্রিকায় স্থায়ীভাবে থেকে যান এবং ক্রমে তারা বর্ণ বৈষম্যের শিকার হন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় আসার অনেক আগে থেকেই সেখানে এক ভারতীয় কলোনি গড়ে উঠেছিল। এদের মতোই গান্ধীজিও দক্ষিণ আফ্রিকায় গিয়ে বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন। 2. অভিবাসন আইন। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের অভিবাসন সীমাবদ্ধ করার লক্ষ্যে শ্বেতাঙ্গ সরকার এক নতুন আইন আনে 1907 খ্রিস্টাব্দ। এই আইন জারি করে ট্রান্সভ্যালে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নাটালে বসবাসকারী কিছু ভারতীয় এই আইন অমান্য করে ট্রান্সভালে প্রবেশ করলে তাদের গ্রেফতার করা হয়। ট্রান্সভাল থেকে বিনা লাইসেন্সে আসা ভারতীয়রা জিনিসপত্র ফেরি করতে শুরু করলে তাদেরকে জেলে পাঠানো হয়। গান্ধীজি এদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। আন্দোলনকারী সত্যাগ্রহী পরিবারগুলোর থাকা ও খাওয়ার জন্য গান্ধীজি টলস্টয় খামার প্রতিষ্ঠা করেন। ফুটনোট: টলস্টয় খামারগুলির খরচ চালানোর জন্য ভারত থেকে অনেকেই অর্থ সাহায্য পাঠান। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি নুসেরওয়ানজি টাটা 25,000 টাকা অনুদান পাঠান। এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং হায়দ্রাবাদের নিজাম অর্থ সাহায্য পাঠান। এই টলস্টয় খামার ছিল পরবর্তীকালের গান্ধী আশ্রমগুলির পূর্বসূরি। মূল পাঠে ফিরে এলাম। নিজের আইন ব্যবসা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই খামার প্রতিষ্ঠায় তিনি বন্ধু জার্মান স্থপতি কালেনবাখের সাহায্য নেন। 3. ভোটাধিকার আইন। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে ডারবানে আসার পর গান্ধীজি এক স্থানীয় পত্রিকা মারফত জানতে পারেন নাটাল বিধানসভায় ভারতীয়দের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য এক বিল পাস করা হবে। সে সময় আইন অনুযায়ী মাত্র 250 জন ভারতীয় ভোটাধিকার পেয়েছিলেন, যেখানে ভোটাধিকার প্রাপ্ত ইউরোপীয়দের সংখ্যা ছিল প্রায় 10,000। গান্ধীজি নাটালে বসবাসকারী ভারতীয়দের সংঘবদ্ধ করে এই বিলের বিরোধিতা করতে শুরু করেন। নাটালের 500 ব্যক্তির সই করা এক প্রতিবাদপত্র সেখানকার প্রধানমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয়। স্থানীয় সংবাদপত্রগুলি এই বিল বিরোধী আন্দোলনের খবর প্রকাশ করলেও নাটালের শ্বেতাঙ্গ সরকার অনড় থাকে। শ্বেতাঙ্গ সরকার এই বিলটিকে আইনে পরিণত করে। গান্ধীজি এতে হতাশ না হয়ে ভারত সচিব রিপনকে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের দুর্দশার কথা জানান। পাশাপাশি তাঁর উদ্যোগে 10,000 ভারতীয়ের সই করা এক প্রতিবাদপত্র ইংল্যান্ডে পাঠানো হয়।
4. কর আইন। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকার প্রাক্তন চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের ওপর মাথাপিছু 3 পাউন্ড করে পোল ট্যাক্স বা ম্যাথট ধার্য করে। সে সময় একজন চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকের গড় আয় ছিল মাসে প্রায় 10 শিলিং। তাই তাদের পক্ষে এই পরিমাণ কর দেওয়া সম্ভব ছিল না। এই কর রদ করার দাবি নিয়ে চুক্তিবদ্ধ ও পূর্বতন চুক্তিবদ্ধ শ্রমিকরা আন্দোলন শুরু করে। 5. বিবাহ আইন। সুপ্রিম কোর্ট এক রায়ে জানায় খ্রিস্টান রীতি মেনে যেসব বিবাহ হয়নি এবং রেজিস্ট্রারের কাছে নথিভুক্ত হয়নি এমন সকল বিবাহ বাতিল হবে। প্রকৃত অর্থে এই আইনের দ্বারা দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী হিন্দু, মুসলমান ও ফার্সিদের বিবাহকে বেআইনি এবং তাদের বিবাহজাত সন্তানদের অবৈধ বলে দাগিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সেখানকার বসবাসকারী ভারতীয়রা, বিশেষত নারীরা, এই রায়ে ভীষণভাবে অপমানিত হন। তারাও গান্ধীজির সত্যাগ্রহে সাড়া দিয়ে দলে দলে যোগ দেন। 3. টিকা লেখো। মহাত্মা গান্ধী প্রবর্তিত সত্যাগ্রহ এর আদর্শ। উত্তর: গান্ধী প্রবর্তিত সত্যাগ্রহর আদর্শ। 1. উৎস। গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে জন্ম এবং বৈষ্ণব পরিবারে বেড়ে ওঠায় গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের প্রতি অনুরক্ত হন। এছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা পৃষ্ঠা 136, বাইবেল এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া, বুদ্ধদেবের জীবনী, ব্রিটিশ লেখক রাস্কিন বন্ডের আনটু দিস লাস্ট শেষ পর্যন্ত, রুশ লেখক লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্য, হেনরি ডেভিড থরোর সিভিল ডিসোবিডিয়েন্স ইত্যাদি রচনা ও গ্রন্থ পাঠ করে গান্ধীজির মনে সত্যাগ্রহ আদর্শ গড়ে ওঠে। এখানে আনটু দিস লাস্ট একটি বইয়ের পাতার ছবি রয়েছে, নিচে লেখা জন রাস্কিন, আনটু দিস লাস্ট। 2. মূল ভিত্তি। সত্য ও আগ্রহ, এই দুই শব্দ মিলিয়ে সত্যাগ্রহ শব্দটি গঠিত। সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এই আদর্শ ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীজি প্রবর্তিত এক অভিনব কৌশল। গান্ধীজি মনে করতেন বিরোধী পক্ষের সঙ্গে লড়াইয়ে অহিংস, অসহযোগ ও আইন অমান্য হল সত্যাগ্রহ আদর্শের দুই মূল ধারা। গান্ধীজি বলেন, কোট, রোজ সকালে উঠে আমাদের এই বলে শপথ নিতে হবে যে আমি বিশ্বে কাউকে ভয় করব না, শুধু ভয় পাব ঈশ্বরকে, আনকোট। জানার আকাশ। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সত্যাগ্রহ ধারণাটিকে একটি স্পষ্ট রূপ দিতে চেয়েছিলেন। গান্ধীজির ধারণায় অপ্রত্যক্ষ প্রতিরোধের ইংরেজি নামান্তর প্যাসিভ রেজিস্ট্যান্স কথাটি খুবই সংকীর্ণ। তাই এক্ষেত্রে তিনি এর নতুন নামকরণের জন্য ইন্ডিয়ান ওপিনিয়ন কাগজে পাঠকদের কাছে আহ্বান জানান এবং ভালো নামকরণকারীকে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন। মগনলাল গান্ধী এই ঘোষণায় সাড়া দিয়ে নতুন এক শব্দ তৈরি করেন ও পুরস্কার জেতেন। এই নতুন শব্দটি হল কোট, সদাগ্রহ, আনকোট, বন্ধনী শুরু, সদ হাইফেন সত্য, কমা, আগ্রহ হাইফেন দৃঢ়তা, বন্ধনী শেষ। গান্ধীজি এই শব্দটিকেই আরও স্পষ্ট করার জন্য বদলে দিয়ে করেন সত্যাগ্রহ। 3. স্বরূপ। গান্ধীজির মতে সত্যাগ্রহ হলো আত্মার শক্তি, সোল ফোর্স, বা প্রেমের শক্তি, লাভ ফোর্স। সত্যাগ্রহীর কষ্ট স্বীকার করার ক্ষমতার কোনো সীমা নেই। তাই সত্যাগ্রহে পরাজয় বলেও কিছু থাকে না। শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ছিল সত্যাগ্রহ। গান্ধীজির মতে সত্যাগ্রহ এক মহান মানব ধর্ম এবং এটি একান্তই সকলের ধর্ম। সত্যাগ্রহের স্বরূপ বর্ণনা করতে গিয়ে ইয়াং ইন্ডিয়া পত্রিকাতে গান্ধীজি লেখেন, সত্যাগ্রহ হল চূড়ান্ত আত্মবিলোপ, মহত্তম বিনয়, সর্বোত্তম ধৈর্য ও উজ্জ্বলতম বিশ্বাস। সত্যাগ্রহ নিজেই নিজের পুরস্কার। 4. উদ্দেশ্য। আত্মকষ্টের দ্বারা এবং অহিংস পদ্ধতিতে প্রতিপক্ষের মন জয় করা বা তার অন্তরের শুভ বুদ্ধিকে জাগানোই হল সত্যাগ্রহের উদ্দেশ্য। ডোমিনিক ল্যাপিয়ের তার ফ্রিডম অফ মিডনাইটে লিখেছেন, গান্ধীজি জাতির সামনে সত্যাগ্রহের মূল দুটি লক্ষ্য
তুলে ধরেন, যথা স্বরাজ অর্জন এবং দেশের সকল শ্রেণীর আর্থিক ও সামাজিক মুক্তি। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মতকে পরিবর্তন করা, তাকে পীড়ন করা নয়। 5. বিধি ও যোগ্যতা। ভয়কে জয় করে প্রতিপক্ষের বিশ্বাস অর্জনের জন্য বারবার চেষ্টা করাই সত্যাগ্রহের মূল বিধি। সত্যাগ্রহ আদর্শে বিশ্বাসকারীকে সদা মানসিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমানভাবেই উদ্গ্রীব থাকতে হবে। সত্যাগ্রহ আদর্শ অনুসরণকারীকে 1. সত্য ও অহিংসা আদর্শ এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। 2. পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, এমনকি প্রয়োজনে আদর্শ রক্ষার্থে নিজের জীবন ও সম্পদ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ও ইচ্ছুক থাকতে হবে। 3. খাদি বস্ত্র পরিহিত হয়ে সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মূল্যায়ন। গান্ধীজি সত্যাগ্রহের এই আদর্শ অনুসরণের মাধ্যমেই ভারতের স্বাধীনতা আনতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে হরিজন পত্রিকায় তিনি লেখেন, কোট, আমার উপদেশ হলো প্রথমেও সত্যাগ্রহ, শেষেও সত্যাগ্রহ। স্বাধীনতার অন্য কোনো ভালো রাস্তা নেই, আনকোট। 4. প্রশ্ন 4. চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। সূচনা। 19 শতকের 6 দশক থেকেই বিহারের চম্পারণে নীল চাষকে কেন্দ্র করে নীলকর সাহেবদের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ জমতে থাকে। এই পরিস্থিতিতে গান্ধীজির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। চম্পারণ সত্যাগ্রহ ও গান্ধীজি। 1. পটভূমি। চম্পারণ জেলার কেবল একটি অংশেই ছিল চাষযোগ্য ভূমি, বাকি অংশ পশুচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। জেলার বেশিরভাগ অধিবাসী ছিল কৃষক ও শ্রমিক। মতিহারি ও বেতিয়া এই দুটি শহরাঞ্চল ছাড়া জেলার বাকি অংশগুলি ছিল মূলত গ্রামাঞ্চল। জমিদারদের কাছ থেকে ইউরোপীয় নীলকর সাহেবরা নীল চাষের জন্য ঠিকা নিতে শুরু করে। জেলার প্রায় অর্ধেকটা ইউরোপীয় ঠিকাদারদের দখলে চলে যায়। চম্পারণের নীলকর সাহেবরা 3 কাঠিয়া ব্যবস্থার কৃষকের মোট জমির 20 ভাগের 3 ভাগ অংশে, অর্থাৎ প্রতি বিঘা বা 20 কাঠা জমির 3 কাঠায় নীল চাষ প্রয়োগ ঘটিয়ে কৃষকদের শোষণ করতেন। তাদের ওপর জোর করে বিভিন্ন খাজনা ও কর চাপানো হতো। ইতিমধ্যে বিশ্ববাজারে কৃত্রিম নীলের প্রচলন ঘটলে নীল চাষ ক্ষতির মুখোমুখি হয়, ফলে চাষিরা আন্দোলনে নামে। পৃষ্ঠা 137। 2. অনুসন্ধান। নীলকর সাহেবদের অত্যাচারে বিহারের চম্পারণ জেলার চাষিরা যখন অতিষ্ঠ, তখন গান্ধীজি তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গান্ধীজি এ সময় 1917 খ্রিস্টাব্দে কাথিয়াওয়াড় এর ভিরামগাম রেলওয়ে স্টেশনে সরকারি শুল্ক কর্মচারীদের বেআইনি শুল্ক আদায়ের প্রতিবাদে রত ছিলেন। রাজকুমার শুক্লা নামে এক কৃষক নেতা 1916 জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়ার জন্য লখনৌতে যান। অধিবেশনের ফাঁকে তিনি বিহারের নীল চাষিদের দুর্দশার কথা জানান। পাশাপাশি তিনি গান্ধীজিকে চম্পারণে এসে নীল চাষিদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। গান্ধীজি তাঁর কয়েকজন সঙ্গী আচার্য কৃপালনী, মহাদেব দেশাই, রাজেন্দ্র প্রসাদ প্রমুখকে নিয়ে চম্পারণে এসে কৃষকদের দুর্দশার কারণ এবং নীলকরদের অত্যাচার সম্পর্কে অনুসন্ধান শুরু করেন। তিনি উপলব্ধি করেন কৃষকরা সত্যিই 3 কাঠিয়া ব্যবস্থা, অর্থাৎ 20 ভাগের 3 ভাগ জমিতে বাধ্যতামূলকভাবে নীল চাষ প্রথার দ্বারা শোষিত হচ্ছে। গান্ধীজি এই সকল বিষয় সরকারের দৃষ্টিগোচরে আনেন। তিনি 8000 কৃষকের মৌখিক অভিযোগগুলি সরকারের কাছে তথ্য সহ তুলে ধরেন। সরকার এর পরিপ্রেক্ষিতে কোট চম্পারণ কৃষি অনুসন্ধান সমিতি আনকোট গঠন করে। 3. গান্ধীজির নেতৃত্ব। গান্ধীজি তাঁর সত্যাগ্রহ অস্ত্র প্রথম প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন চম্পারণে। তিনি মজহরুল হক, বাবু রাজেন্দ্র প্রসাদ, ব্রজকিশোর, মহাদেব দেশাই, জে.বি. কৃপালনী প্রমুখ সহকর্মীকে নিয়ে সেখানে উপস্থিত হন। নীলকরদের চরম অত্যাচারের হাত থেকে চাষিদের রক্ষা করার জন্য গান্ধীজি সরকারি হস্তক্ষেপ প্রার্থনা করেন। শুধু তাই নয়, তিনি কৃষকদের অত্যাচারিত হওয়ার কারণ অনুসন্ধান করেন। জেলায় শান্তি বিঘ্নিত হবে এই শঙ্কায় চম্পারণে
কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট গান্ধীজিকে জেলা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন, যদিও পরে বিহার সরকার মেনে নেয় যে এই নির্দেশ আইনসম্মত ছিল না। গান্ধীজির ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ লেখেন, কোট, এতদিনে সত্য এসে দাঁড়ালো, বই থেকে একটা উদ্ধৃতি মাত্র নয়, আনকোট। মার্কিন ডাকটিকিটে গান্ধীজি, একটি ডাকটিকিটের ছবি দেওয়া আছে। 4. গুরুত্ব। 1. গান্ধীজির দিক থেকে সত্যাগ্রহ আদর্শের সাফল্য। গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের প্রথম সফল রূপায়ণ ছিল চম্পারণ কৃষক আন্দোলন। চম্পারণের নেতৃত্ব দানের মধ্যে দিয়ে গান্ধীজি অনুভব করেছিলেন যে ভারতবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে একমাত্র সত্যাগ্রহ আদর্শ। কৃষক শ্রেণীর সঙ্গে সম্পর্ক স্থাপন। নীল চাষিদের পাশে দাঁড়িয়ে গান্ধীজি সর্বপ্রথম কৃষক শ্রেণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গ্রামীণ জীবন ও সমস্যার সমাধান। চম্পারণের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি গ্রামীণ জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। গ্রামীণ সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে তিনি যে পরিকল্পনা নিয়েছিলেন তার মধ্যে ছিল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নতি। 2. ব্রিটিশের দিক থেকে গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা চম্পারণ অনুসন্ধান এই কমিটির সুপারিশক্রমে চম্পারণ কৃষি বিল পাশ করিয়ে 3 কাঠিয়া প্রথার অবলুপ্তি ঘটানো হয়। কৃষকদের উপর নির্ধারিত খাজনার হার 20 থেকে 26% কমানো হয়। মূল্যায়ন। গান্ধীজির নেতৃত্বে চম্পারণেই প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। প্রশ্ন 5. গুজরাটের খেদা সত্যাগ্রহে গান্ধীজির ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর। সূচনা। ভারতে গান্ধীজির তৃতীয় অহিংস আন্দোলন ছিল গুজরাটের খেদা বা খেড়া জেলার খেদা সত্যাগ্রহ আন্দোলন। এই আন্দোলনে গান্ধীজি জাতীয় রাজনীতির ভবিষ্যতের শীর্ষ নেতা হওয়ার যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করেন। খেদা সত্যাগ্রহ ও গান্ধীজি। 1. পটভূমি। 1. প্রাকৃতিক দুর্যোগ। একাধিকবার দুর্ভিক্ষ দেখা দিলে এখানকার মানুষের দুঃখ দুর্দশা চরমে পৌঁছয়, কিন্তু সরকারি তরফে এই দুঃখ দুর্দশা মোচনের জন্য কোনো রকম সাহায্য না পাওয়ায় ব্রিটিশ বিরোধী ক্ষোভ চরমে পৌঁছয়। 2. প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের কারণে জামা কাপড়, ঔষধ, নুন, চিনি, কেরোসিন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রবলভাবে বৃদ্ধি পায়। তখন বাধ্য হয়ে কৃষকরা সরকারের কাছে খাজনা মুকুবের দাবি জানায়, কিন্তু ব্রিটিশ সরকার খাজনা মুকুব করার বদলে নানাভাবে কৃষকদের উৎপীড়ন করতে শুরু করে। 3. রাজস্ব আদায়ের কড়াকড়ি। 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় অজন্মজনিত কারণে কৃষিজ উৎপাদন ব্যাহত হয়। তা সত্ত্বেও রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ বিভিন্নভাবে খেদার কৃষকদের ওপর উৎপীড়ন চালালে তারা ক্ষুব্ধ হয়। 4. প্লেগ রোগের প্রকোপ। এই সময় জেলা জুড়ে বিউবনিক প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগের প্রকোপে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ে ও মারা যায়। 2. সত্যাগ্রহের সূচনা। গুজরাটের খেদা জেলাটি ছিল সম্পন্ন কুনবি পতিদার কৃষক অধ্যুষিত এলাকা। এরা মূলত তামাক ও তুলো চাষ করত। এখানকার স্থানীয় 2 নেতা মোহনলাল পাণ্ডে ও শঙ্করলাল পারেখের নেতৃত্বে পতিদার কৃষকরা জোটবদ্ধ হয়। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন কারণে কম ফলন হওয়ায় সরকারকে রাজস্ব মুকুবের জন্য চাপ দেওয়া। এই উদ্দেশ্যে তারা খাজনা বন্ধ আন্দোলন শুরু করে। 3. গান্ধীজির ভূমিকা। গুজরাটের বাসিন্দা হওয়ার সুবাদে ও রাজনৈতিক দক্ষতার কারণে গান্ধীজি গুজরাট সভার সভাপতি হন। এ সময় গান্ধীজির সঙ্গে গুজরাটের বিভিন্ন অঞ্চলের কৃষকদের যোগাযোগ গড়ে ওঠে। খেদার কৃষকদের প্রকৃত অবস্থা জানার জন্য গান্ধীজি, পৃষ্ঠা 138, গুজরাট সভার নেতা বল্লভভাই প্যাটেল ও বিঠলভাই প্যাটেল ও সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সদস্যদের নিয়ে অনুসন্ধান শুরু করেন। তিনি জানতে পারেন যে খেদার কৃষকগণ স্বাভাবিক উৎপাদনের মাত্র 1/4 ফসল উৎপাদন করতে পেরেছে। দেরিতে হলেও গান্ধীজি ইন্দুলাল যাজ্ঞিক
ও বল্লভভাই প্যাটেলকে সঙ্গে নিয়ে খেদা জেলায় যান। ইন্দুলাল যাজ্ঞিক ও সরকার প্যাটেলকে নিয়ে গান্ধীজি গ্রামে গ্রামে ঘুরে সত্যাগ্রহীদের কর বয়কটে উৎসাহ যোগান। খেদার কৃষকদের নিয়ে গান্ধীজি 2টি পর্বে খেদা সত্যাগ্রহ পরিচালনা করেন। প্রথম পর্বে গান্ধীজি গুজরাট সভার মাধ্যমে আবেদন নিবেদনের পথ নেন। দ্বিতীয় পর্বে সরকারের অনমনীয় মনোভাব দেখে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা ঘটান। তিনি বোম্বাই সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করেন, কিন্তু সরকার গান্ধীজির আবেদনে সাড়া না দিলে তিনি কৃষকদের কর দেওয়া বন্ধ করার নির্দেশ দেন। গান্ধীজির নির্দেশ মেনে খেদার 520টি গ্রামের মধ্যে 70টি গ্রাম সত্যাগ্রহ শুরু করে। মাতার তালুকে এই সত্যাগ্রহ ও বিক্ষোভ তীব্র রূপ নেয়। বোম্বাই সরকার কৃষকদের দাবি কিছুটা পূরণ করে। রাজস্ব বাকি রয়েছে এমন কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা বন্ধ হয়। 4. গুরুত্ব। 1. সত্যাগ্রহের মাধ্যমে গণ আন্দোলনের নির্দেশ। নিরীহ শান্ত গ্রামবাসীরা এই সত্যাগ্রহের পথে গণ আন্দোলন গড়ে তোলে। এই সত্যাগ্রহের সফলতায় উদ্বুদ্ধ হয়ে ওঠে আপামর ভারতবাসী। 2. নেতৃত্বের দক্ষতায়। রাজনীতিবিদ হিসেবে গান্ধীজি যে কতখানি দক্ষ তা এই সত্যাগ্রহের মাধ্যমে প্রমাণিত হয়। 3. যোগসূত্র রক্ষায়। শহরের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও গ্রামের নিরক্ষর কৃষকদের মধ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে এই সত্যাগ্রহ যে অসাধারণ সাফল্য লাভ করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 4. খাজনা আদায় রীতির সংশোধন। আন্দোলনের তীব্রতায় ব্রিটিশ বাধ্য হয়ে ঘোষণা করে যে এখন থেকে যারা খাজনা দিতে সক্ষম একমাত্র তাদের থেকেই খাজনা আদায় করা হবে। এছাড়াও ব্রিটিশ কৃষকদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা বন্ধ করে। মূল্যায়ন। খেদা সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি কৃষক সমাজের সমস্যাকে ভারতীয় জাতীয় রাজনীতির প্রাঙ্গণে উত্থাপন করেন। আন্দোলনের তীব্রতায় ব্রিটিশ খাজনা আদায় রীতি সংশোধনে বাধ্য হয়। প্রশ্ন 6. আহমেদাবাদ শ্রমিক আন্দোলনে গান্ধীজির ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর। সূচনা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গুজরাটের আহমেদাবাদে গুজরাটি বস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে সুতাকলের শ্রমিকদের যে আন্দোলন গড়ে উঠেছিল তা আহমেদাবাদ শ্রমিক আন্দোলন ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দ নামে পরিচিত। এই আন্দোলনে নেতৃত্ব দানের মধ্যে দিয়ে গান্ধীজি শ্রমিক শ্রেণীর সঙ্গে প্রথম সরাসরি সম্পর্ক গড়ে তোলেন। এখানেই তিনি সর্বপ্রথম অনশন ধর্মঘটের হাতিয়ার প্রয়োগ করেন। এই প্রসঙ্গে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লেখেন, কোট, চোখ যেমন বহির্দৃষ্টির জন্য তেমনইভাবে উপবাস অন্তর্দৃষ্টির জন্য, আনকোট। আহমেদাবাদের শ্রমিক আন্দোলন ও গান্ধীজি। 1. প্রেক্ষাপট। 1. প্লেগ বোনাস সমস্যা। প্লেগকে কেন্দ্র করে আহমেদাবাদের শ্রমিকরা বহুদিন থেকেই প্লেগ বোনাস পেয়ে আসছিল। আসলে প্লেগ দেখা দেওয়ার সময় বহু শ্রমিক ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করে, তাই তাদেরকে আটকে রেখে কাজে উৎসাহ দেওয়ার জন্য মিল মালিকেরা প্লেগ বোনাস চালু করেছিলেন। কিন্তু প্লেগ মহামারীর প্রকোপ ধীরে ধীরে কমে আসলে মালিকপক্ষ প্লেগ বোনাস বন্ধের উদ্যোগ নেন। 2. মজুরি সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ তুলা ও সুতিবস্ত্রের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সুযোগে আহমেদাবাদের মিল মালিকেরা তাদের মুনাফা অনেকটাই বাড়িয়ে নেন। তা দেখে মিলের মজুররা 50% হারে মজুরি বাড়ানোর দাবি জানান, কিন্তু মিল মালিকেরা 20% বেশি মজুরি বাড়াতে রাজি হলেন না। 2. দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ।
আমেদাবাদ মিল মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নেন সমাজসেবী অনুসুয়া সারাভাই এবং তার ভাই আমেদাবাদ মালিক সমিতির সভাপতি আম্বালা সারাভাই। সংকট মেটানোর জন্য শ্রমিকদের তরফে গান্ধীজিকে আমন্ত্রণ জানানো হয়। গান্ধীজি সেই আহ্বানে সাড়া দেন ও সংকট মেটানোর লক্ষ্যে উদ্যোগী হন। সালিসি বোর্ড গঠিত হলে পরিস্থিতির অবনতি ঘটে, কেননা মিল মালিকরা মীমাংসার শর্তরূপে ধর্মঘট বন্ধ রাখার দাবি জানান। শুধু তাই নয়, মিল মালিকরা এরপর মিলের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। এই পরিস্থিতিতে গান্ধীজি মধ্যস্থতা ছেড়ে সম্পূর্ণরূপে শ্রমিকদের পক্ষে চলে যান। 3. গান্ধীজির অনশন। অপ্রত্যাশিতভাবে বিচ্ছিন্ন এক ধর্মঘটকে কেন্দ্র করে মালিকপক্ষ চুক্তি থেকে সরে দাঁড়ায়। মালিকপক্ষ শতকরা 20 বেশি বোনাস দেবে না বলে ঘোষণা করে এবং হুমকি দেয় যারা তা মানবে না তাদের বরখাস্ত করা হবে। এর প্রতিবাদে গান্ধীজির পরামর্শে শ্রমিক শ্রেণী সংগঠিতভাবে ধর্মঘট শুরু করে। গান্ধীজি ও তাঁর সবরমতী আশ্রমের স্বেচ্ছাসেবকরা নিয়মিত শ্রমিক সমাবেশ ও সভা ডেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। গান্ধীজি শ্রমিকদের 50% বদলে 35% মজুরি বৃদ্ধির দাবি জানানোর কথা বলেন। তাতেও এই সংকট না মেটায় গান্ধীজি অবশেষে অনশন ধর্মঘটে বসেন। গান্ধীজির এই অনশনের ঘটনা ছিল ভারতবর্ষের প্রথম অনশন ধর্মঘট। শেষ পর্যন্ত একরোখা মিল মালিকরা অনেকটাই নমনীয় হন। মজুরি বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তির জন্য সালিসি বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়। অবশেষে শ্রমিকদের মজুরি 27.5% বাড়ানো হয়। 4. গুরুত্ব। 1. শ্রমিক নেতা হিসেবে আমেদাবাদের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গান্ধীজি প্রথম শ্রমিক শ্রেণীর প্রিয় নেতা হয়ে ওঠেন। 2. সার্বিক পরিচিতি। স্বল্পমেয়াদী এই আন্দোলনে গুজরাতে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে গান্ধীজির পরিচয় ঘটে। গ্রামাঞ্চল ছাড়িয়ে এই প্রথম শহরাঞ্চলেও গান্ধীজির নিজস্ব রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। 3. অনশন ধর্মঘটের নিদর্শন স্থাপন। অনশন ধর্মঘটকে দাবি আদায়ের হাতিয়ার করে পৃষ্ঠা 139 যে নিদর্শন তিনি আমেদাবাদে তৈরি করেন তা ভবিষ্যতের রাজনীতিতে এক অমোঘ রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। 4. শ্রমিক ও মালিক শ্রেণীর আস্থা অর্জন। এই আন্দোলনের অহিংস নীতির মাধ্যমেই গান্ধীজি শ্রমিক মালিক দুপক্ষেরই আস্থা অর্জন করতে সক্ষম হন। মূল্যায়ন। আমেদাবাদের শ্রমিক আন্দোলন গান্ধীজির রাজনৈতিক তৎপরতার দ্বিতীয় সাফল্য। আমেদাবাদের মিলগুলির শিল্প সংকট সমাধানে গান্ধীবাদী ভাবাদর্শকে মালিকপক্ষ বা শ্রমিক শ্রেণী কেউই সম্পূর্ণরূপে গ্রহণ করেনি। 7. প্রশ্ন 7. অসহযোগ পর্বে শ্রমিকদের ক্ষোভ ও আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। অসহযোগ পর্বে শ্রমিকদের ক্ষোভ ও আন্দোলন। 1. আঞ্চলিক বিন্যাস। 1. পূর্ববঙ্গে যতীন্দ্রমোহন সেনগুপ্তের নেতৃত্বে আসাম বেঙ্গল রেলওয়ে এবং পূর্ববঙ্গের বেশ কিছু জায়গায় স্টিমার ধর্মঘট শুরু হয়। আসামের চা বাগানের শ্রমিকরা এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা বাগানের শ্রমিকেরা ধর্মঘটে সামিল হয়। আসামের চা বাগানের কুলিদের ওপর কুমিল্লা চাঁদপুরে গোর্খা সেনারা গুলি চালালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেল ও স্টিমার কোম্পানির শ্রমিকরা আন্দোলন শুরু করে। 2. দক্ষিণ ভারত মাদ্রাজের শ্রমিক সংগঠনগুলি জোটবদ্ধ হয়ে অসহযোগে যোগ দেয়। মাদ্রাজের বাকিংহাম মিলের শ্রমিকরা একটানা 4 মাস ধর্মঘট চালায়। 1923 খ্রিস্টাব্দে শ্রমিক নেতা সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে সর্বপ্রথম মাদ্রাজের সমুদ্র তটে মে দিবস পালিত হয়। 3. গুজরাট বোনাসের দাবি নিয়ে সুরাটের সুতাকল শ্রমিকেরা 20% মজুরি কমিয়ে দেওয়ার প্রতিবাদে আমেদাবাদের বস্ত্রশিল্প ক্ষেত্রের শ্রমিকরা কাজ বন্ধ করে ধর্মঘটে সামিল হয়। 4. মহারাষ্ট্রে প্রিন্স অফ ওয়েলসকে পার্সিরা স্বাগত জানাতে গেলে বোম্বাইয়ের শ্রমিকরা তাদের উপর আক্রমণ চালায়। মজুরি কমানোর প্রতিবাদে বোম্বাইয়ে বস্ত্রশিল্প কারখানাগুলিতে 1.5 লক্ষেরও বেশি শ্রমিক ধর্মঘট শুরু করে। 2. শ্রমিক নেতা। অসহযোগ আন্দোলন শুরু হলে বহু শ্রমিক নিজেদের
অবস্থার উন্নতির লক্ষ্যে সোৎসাহে আন্দোলনে যোগ দেয়। যে সকল শ্রমিক নেতা অত্যন্ত দক্ষতার সঙ্গে শ্রমিক শ্রেণীকে একজোট করে আন্দোলনে টেনে আনতে পেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুসুম রায়চৌধুরী, অপূর্ব কুমার ঘোষ, প্রেমতোষ বসু, S.A. ডাঙ্গে, N.M. যোশী, মিরাজকার, যোগলে, বঙ্কিম মুখার্জি, রাধারমন মিত্র, গোপেন চক্রবর্তী, ধরণী গোস্বামী ও শিবনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 3. বিভিন্ন দাবি দাওয়া। আসামের ইংরেজ মালিকানাধীন চা বাগানগুলিতে কর্মরত ভারতীয় শ্রমিকরা বেতন বৃদ্ধি, কাজের সময়সীমা হ্রাস ইত্যাদি দাবি পূরণের লক্ষ্যে প্রথমে ধর্মঘট শুরু করে ও পরে অসহযোগ আন্দোলনে যোগ দেয়। এছাড়াও ডাক, রেল, বন্দর, পাটকল সহ অন্যান্য শিল্পে নিয়োজিত শ্রমিকরা তাদের নিজস্ব দাবি পূরণের লক্ষ্যে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল। এখানে একটি চিত্র রয়েছে, তার নিচে লেখা আছে একটি দৈনিকে অসহযোগ আন্দোলনের সংবাদ। 4. বৈশিষ্ট্য। 1. শোষণ থেকে মুক্তি। কলকাতায় বাগিচা শিল্প, কুটির শিল্পে নিয়োজিত শ্রমিকরা শোষণের হাত থেকে মুক্তির লক্ষ্যে শ্রমিক আন্দোলনে সামিল হয়। 2. শহর কেন্দ্রিকতা। শহরে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের নেতৃত্বে শ্রমিক আন্দোলনগুলি মূলত শহরগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। 3. জাতীয় আন্দোলনের চালিকা শক্তি। জাতীয় আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে কৃষক শ্রেণীর পরেই ছিল শ্রমিক শ্রেণীর স্থান। 4. শ্রেণী চেতনা। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শ্রমিক আন্দোলনের প্রসার ঘটলে শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতনতা বাড়ে, তারা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে সচেষ্ট হয়। 5. শান্তিপূর্ণভাবে আন্দোলন। ভারতীয় শ্রমিকরা বেশিরভাগ সময় শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালিত করত। শ্রমিক আন্দোলনে হিংসার ঘটনা বিশেষ ঘটত না বললেই চলে। মূল্যায়ন। কৃষক, শ্রমিক, এমনকি চা বাগানের কুলি পর্যন্ত অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে একে গণ আন্দোলনের রূপ দিয়েছিল।